আমার যে নতুন চ্যানেল সেই চ্যানেলটা এসকে টিউটোরিয়াল। সেই এসকে টিউটোরিয়ালে তোমরা নিয়মিতভাবে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ধারাবাহিক ক্লাসের বিবরণ পেয়ে যাবে। তো আজকে আমরা ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার বিদেশি পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের সম্পর্কে তারা যে বিবরণ উল্লেখ করেছে এবং তারা যে বিবরণের প্রেক্ষাপটে আমরা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানব। দেখো, তো আমরা স্টার্ট করি আজকের ক্লাস। সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান হিসাবে ভারতবর্ষ তার বিশ্বে মান উজ্জ্বল করে রেখেছে। এই ভারতবর্ষে প্রাচীনকাল থেকে বিভিন্ন বিদেশি জাতি যেমন গ্রিক, শক, কুষাণ, হুন প্রভৃতিরা ভারতবর্ষে আক্রমণ করেছিল। কেউ ভারতবর্ষের সভ্যতা এবং সংস্কৃতির টানে এদেশে রয়ে গেছে, কেউ সাম্রাজ্য বিস্তার করে লুটপাট করে নিয়ে চলে গেছে, আবার কেউ সাম্রাজ্য বিস্তার করে এদেশকে তাদের মাতৃভূমি হিসাবে গ্রহণ করেছে। সুতরাং এই বিদেশি জাতিগুলির পাশাপাশি বিভিন্ন বিদেশি পর্যটকরা ভারতবর্ষে এসেছিল। প্রাচীনকালে এরকম আগত বিদেশি পর্যটকদের মধ্যে অন্যতম ছিল গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনিস। এছাড়া আমরা দেখব রোমের বিভিন্ন পর্যটকেরা, চীন দেশ থেকে আগত ফাইহেন, হিউয়েনসাং ইত্সি এবং আদি মধ্যযুগে ভারতবর্ষে আগত বিভিন্ন তিব্বতীয় এবং আরবীয় পর্যটকেরা এদেশে ভারতবর্ষে এসেছিল। যেমন আমরা জানি আরবীয় পর্যটক হিসাবে সুলেমান, আল মাসুদি হয়েছে। সেই রকমভাবে এই আদি মধ্যযুগে ভারতবর্ষে এসেছিল আল বিরুনি। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসটাকে দেখি তাহলে দেখব আদি মধ্যযুগের ভারতবর্ষের প্রেক্ষাপটটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। আমরা একদিকে দেব আদি মধ্যযুগ, আর একটা দেখব মধ্যযুগ। তো আদি মধ্যযুগে আমরা মোটামুটি জানি যে হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তী পর্ব থেকে, অর্থাৎ 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে ভারতবর্ষের আদি মধ্যযুগ বলা হয়। এবং এর পাশাপাশি 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কর্তৃক দিল্লিতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা থেকে আরম্ভ করে একেবারে ব্যাটেল অফ পলাশির 1757 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লাভ পর্যন্ত এই পর্বটাকে মধ্যযুগ বলা হয়। ঠিক এইভাবে আমরা আদি মধ্যযুগে আগত বিদেশি পর্যটকের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল আল বিরুনি। ঠিক আছে, তো আমরা এই আল বিরুনি সম্পর্কে এবারে বিস্তারিত জানব। তো আল বিরুনিকে পড়ার আগে আমরা দেখব যে আল বিরুনির জন্ম এবং তিনি কিভাবে ভারতবর্ষে এসেছিল। তো আমরা দেখব আল বিরুনি জন্ম মধ্য এশিয়ায়, অর্থাৎ আফগানিস্তান, তার উপরে উজবেকিস্তান, বর্তমানে উজবেকিস্তান, সে উজবেকিস্তানের অর্থাৎ খরাজাম, সেই খরাজাম বা খোয়ারিজম হয়েছে, বর্তমানে যার নাম খিবা, খয়রস্যি বয়াকার খিবা, সেই খিবা রাজ্যে জন্মগ্রহণ করেছিল 973 খ্রিস্টাব্দে। খিবা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর ছিল কাথ। সেই কাথ শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই কাথ শহরটি ছিল তৎকালীন যুগের শিক্ষা সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ পীঠস্থান। স্বাভাবিকভাবে এখান থেকে তিনি একদিকে যেমন দার্শনিক চিন্তাধারা, তার পাশাপাশি তিনি গণিতজ্ঞ এবং নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক এবং সবথেকে বড় দিকটা ছিল সে জ্যোতির্বিদ্যা। সেই জ্যোতির্বিদ্যা সম্পর্কে আয়ত্ত অর্জন করেছিলেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন ভাষা যেমন আরবি, ফার্সি, হিব্রু এবং সংস্কৃতি ভাষায় তিনি ব্যুৎপত্তি বা দক্ষতা অর্জন করেছিলেন। তবে তিনি গ্রিক ভাষা সেভাবে জানতো না এবং গ্রিক ভাষা না জানলেও গ্রিকের অনুবাদক হিসাবে
তিনি গ্রিকের অনুবাদক হিসাবে তিনি প্লেটোর দর্শন এবং ইউক্লিডের জ্যামিতি ও গণিতজ্ঞের বিভিন্ন দিকগুলোকে তিনি তুলে ধরেছিলেন। সুতরাং এইরকম এত একটা বিরাট মানে কি বলবো দার্শনিক চিন্তা, তার বুদ্ধিমত্তা এর দ্বারা তিনি নিজেকে উজ্জ্বল করে রেখেছিলেন। এবারে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে সুলতান মাহমুদ। সেই সময় গজনিকে কেন্দ্র করে আমরা যদি ভারতের ম্যাপ দেখি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। মোটামুটি এইরকম জায়গায় আফগানিস্তান, পাকিস্তান তারপর আফগানিস্তান এই জায়গাটাতে তো আমরা দেখব এই গজনিকে কেন্দ্র করে তৎকালীন সময়ে সাম্রাজ্য বিস্তার করেছিল সুলতান মাহমুদ এই সময় এই উজবেকিস্তানের খিবা রাজ্য আক্রমণ করেছিল। খিবা রাজ্য আক্রমণ করার ফলে এই খিবাটার থেকে সেখানে তিনি জ্ঞানীগুণী পণ্ডিতদেরকে নিয়ে চলে আসে। স্বাভাবিকভাবে তাদের আশা সূত্র ধরে অলবিরুনি তিনি আসে গজনিতে আসার পর অলবিরুনি সেখানকার রাজজ্যোতিষ এবং রাষ্ট্রদূত হিসাবে সুলতান মাহমুদের নিযুক্ত হন এবং তার জ্ঞান, তার দক্ষতা, তার বুদ্ধিমত্তা এগুলো সুলতান মাহমুদকে অভিভূত করেছিল। এই প্রেক্ষাপটে সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ আক্রমণ করে, যখন এই পথ দিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিল, আমরা জানি সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল। এইরকম একটা অভিযানকালে সুলতান মাহমুদের সাথে আমরা দেখব 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সাথে অলবিরুনি ভারতবর্ষে আসে। অলবিরুনি মুলতান হয়ে মোটামুটি পাঞ্জাবের জায়গায় অবস্থান করে, কারণ সুলতান মাহমুদ সিন্ধু নদ অতিক্রম করে এই পাঞ্জাব অঞ্চলটাকে, এটা যদি সিন্ধু নদ হয়, এই সিন্ধু নদ অতিক্রম করে পাঞ্জাব অঞ্চলটাকে তিনি নিজে অধিকারভুক্ত করেছিল। এই পাঞ্জাবে অবস্থানকালীন সময়ে তিনি এখানকার হিন্দু পণ্ডিত, বিশেষত ব্রাহ্মণ পণ্ডিতদের দ্বারা তিনি এখানে সংস্কৃত ভাষা শিখে এবং সংস্কৃতি ভাষা সম্পর্কে তার দক্ষতা অর্জন করে। তাহলে স্বাভাবিকভাবে তিনি অলরেডি আগে হিব্রু, সিরীয় প্রভৃতি ভাষা শিখেছিল, তার পাশাপাশি সংস্কৃত ভাষা শিখে এবং ভারতবর্ষ সম্পর্কে তার জ্ঞান বা দক্ষতা জানার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা পেয়ে যায় সংস্কৃত। তো আমরা দেখব এরপর অলবিরুনি দীর্ঘ সময়কালে ভারতবর্ষে ছিল এবং ভারতবর্ষে থাকাকালীন পর্বে তিনি ভারতবর্ষের দার্শনিক চিন্তা, বিশেষত বেদ, পুরাণ, উপনিষদ, তার পাশাপাশি পতঞ্জলির মহাভাষ্য এবং জ্যোতির্বিদ্যা হিসাবে বরাহমিহির আর্যভট্ট, ব্রহ্মগুপ্তের বিভিন্ন গ্রন্থ তিনি পড়েন এবং এর পড়ার ফলে তিনি তার ভারতবর্ষ সম্পর্কে একটা সার্বিক জ্ঞান তৈরি হয়, যেখানে তিনি ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের গণিত, ভারতবর্ষের ইতিহাস এবং সর্বোপরি ভারতবর্ষের জ্যোতির্বিদ্যা সম্পর্কে তার দক্ষতা প্রকাশ করে। তিনি উল্লেখ করেছে তিনি তার বিখ্যাত লেখা ছিল কিতাব উল হিন্দ। এই কিতাব উল হিন্দ গ্রন্থ এটা আরবি ভাষায় রচনা। তিনি যখন ফিরে যায় তখন 1030 খ্রিস্টাব্দে এই কিতাব উল হিন্দ আরবি ভাষায় রচনা করেছিল। এই কিতাব উল হিন্দ গ্রন্থে তিনি তৎকালীন সময়ের ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে একটা সম্যক দৃষ্টি তিনি তার কিতাব উল হিন্দ গ্রন্থে উল্লেখ করেছে। তো আমরা দেখব কিতাব উল হিন্দ গ্রন্থের নিরিখে অলবিরুনি কিভাবে ভারতবর্ষের সার্বিক অবস্থাটা তার লেখা গ্রন্থে উল্লেখ করেছে। প্রথমে আমরা দেখব রাজনৈতিক সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা।
রাজনৈতিক ব্যবস্থা, দেখো কিতাবুল হিন্দ গ্রন্থে সেভাবে রাজনৈতিক অবস্থার বর্ণনা সেভাবে অলবেরুনি করেনি। অবশ্য তিনি উল্লেখ করেছে যে তৎকালীন ভারতবর্ষের রাজাদের মধ্যে রাজনৈতিক একটা অনৈক্য ছিল রাজনৈতিক অনৈক্য ছিল রাজাদের মধ্যে। কারণ তিনি যে সময় রাজত্ব করেছিল তখন তিনি যে সময় ভারতবর্ষে এসেছিল সেই সময় ভারতবর্ষের পূর্ব দিকে পালরা, দক্ষিণে রাষ্ট্রকূট এবং পশ্চিমে প্রতিহার শক্তি তারা কনৌজকে কেন্দ্র করে একটা ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল। এর পাশাপাশি উত্তর পশ্চিমের রাজপুতানাকে কেন্দ্র করে বিভিন্ন রাজপুত শক্তিগুলি সেখানে নিজেদের মধ্যে পারস্পরিক ঝগড়া এবং দ্বন্দ্বে লিপ্ত থাকতো। সুতরাং কিতাবুল হিন্দ গ্রন্থে তিনি ভারতবর্ষের রাজনৈতিক অনৈক্যের কথা উল্লেখ করেছে। এর পাশাপাশি রাজনৈতিক দিক থেকে তিনি সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্থান কনৌজকে ভারতবর্ষের মধ্যদেশ বলে উল্লেখ করেছে এবং কনৌজই ছিল তৎকালীন ভারতবর্ষের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল। কারণ কনৌজ দোয়াব অঞ্চলে অবস্থিত ছিল, এর পাশাপাশি সেখানে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করত। তাছাড়া হর্ষবর্ধনের সময় কনৌজের যে রাজনৈতিক খ্যাতি ছিল সেই রাজনৈতিক খ্যাতিটাকে লাভ করার জন্য বিভিন্ন রাজারা কনৌজের উপর তাদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করত। এই দিকটাতে আমরা দেখব, হয়েছে, এই দিকটাকে আমরা দেখব এই কনৌজ এর যে সেই ইম্পর্ট্যান্ট আদি মধ্যযুগে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। তার পাশাপাশি আমরা আর রাজনৈতিক দিকটা উল্লেখ করেছে যে তৎকালীন সময়ে রাজাদের এই রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে হচ্ছে বিভিন্ন মুসলিম শাসকেরা ভারতবর্ষ আক্রমণের একটা সুযোগ পেয়েছিল। এই সূত্র ধরে সুলতান মাহমুদ ভারতবর্ষে আসে এবং সুলতান মাহমুদ ভারতবর্ষে এসে রাজনৈতিক অনৈক্যের সুযোগে তারা উত্তর পশ্চিমের বিভিন্ন স্থান দখল করে নেয়। আসলে তিনি উল্লেখ করতে চেয়েছেন যে ভারতীয় রাজাদের মধ্যে ঐক্য না থাকায় এই সুলতান মাহমুদের পক্ষে ভারতবর্ষ আক্রমণ করা সহজ হয়েছিল। তবে সুলতান মাহমুদ তার ভারতবর্ষে সাম্রাজ্য দখল করার তাগিদে ভারতবর্ষ আক্রমণ করেনি। এক্ষেত্রে তার প্রধান দিক ছিল ভারতবর্ষ থেকে ধনসম্পদ লুণ্ঠন করে নিয়ে গজনিকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা। ঠিক আছে, আমাদের রাজনৈতিক দেখলাম। এবার আমরা দেখব সুলতান আলবেরুনির দৃষ্টিভঙ্গি থেকে তৎকালীন ভারতবর্ষের সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থা কেমন ছিল সুলতান মাহমুদ উল্লেখ করেছে এই সময়ে ভারতবর্ষে সামাজিক ব্যবস্থার অন্যতম ভিত্তি ছিল চতুর্বর্ণ প্রথা। চতুর্বর্ণ বলতে তিনি এখানে 4টা বর্ণকে উল্লেখ করেছে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং সর্বোপরি শূদ্র। তো আমরা দেখব এই 4টা বর্ণের কথা উল্লেখ করেছে। সবথেকে প্রথমে আসি ব্রাহ্মণদের অবস্থা। হয়েছে, অলবেরুনির চোখে এই ব্রাহ্মণরা ছিল শ্রেষ্ঠ পণ্ডিত। ঠিক আছে, তারা সমাজে তো আমরা দেখলাম যে এই ব্রাহ্মণরা পূজা অর্চনা, যাগযজ্ঞ, অধ্যয়ন এবং অধ্যাপনার কাজে যুক্ত থাকত। তারা ছিল জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমত্তা এবং সৎ ও ধার্মিক চরিত্রের মানুষ। এরাই ছিল তৎকালীন সময়ে সমাজের রক্ষাকর্তা। তবে আমরা দেখব এরা নিরামিষ ভক্ষণ করত, তার পাশাপাশি পশু হত্যা করতো না এবং পশু হত্যা করা থেকে এরা বিরত থাকতো। তো এটাই ছিল তৎকালীন সময়ে ব্রাহ্মণদের অবস্থা। এবারে আমরা দেখব ক্ষত্রিয়। আলবেরুনি উল্লেখ করেছে যে ক্ষত্রিয় শ্রেণী তৎকালীন সময়ে রাজ্য শাসন এবং রাজ্য পরিচালনার দায়িত্ব ছিল। তবে ক্ষত্রিয়রা বেদ পাঠের অধিকারী ছিল, কিন্তু বেদটাকে শেখানোর জন্য তাদের কোনো ভূমিকা থাকতো না। এবার আমরা দেখি বৈশ্য।
অলবিরনের বিবরণে উল্লেখ আছে তৎকালীন সমাজে তৃতীয় শ্রেণী ছিল এই বৈশ্যরা। এই বৈশ্যরা ছিল মূলত কৃষিজীবী এবং ব্যবসা বাণিজ্য। এরা প্রচুর আর্থিক সম্পদের অধিকারী থাকতো, কিন্তু এদের সেভাবে কোনো সামাজিক স্ট্যাটাস বা সামাজিক সম্মান সেভাবে ছিল না। এর পাশাপাশি আমরা দেখব যে সমাজের নিচু স্তরে ছিল শূদ্র শ্রেণী। আসলে এই শূদ্র শ্রেণী ছিল সবথেকে অবহেলিত এবং নির্যাতিত শ্রেণী। মূলত এই শূদ্র শ্রেণী উপরের তিন বর্ণকে সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতো। আসলে আলবেরুনি তো ভারতবর্ষের মূলত মনুসংহিতা পাঠ করে তিনি দেখেছিল যে ভারতীয়দের ধারণা সৃষ্টিকর্তা ব্রহ্মা। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ শ্রেণীদের আবির্ভাব ঘটেছে এবং কান থেকে আবির্ভাব হচ্ছে ক্ষত্রিয়দের, জাং বা উরু থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যদের এবং পদযুগল থেকে সৃষ্টি হয়েছে শূদ্রদের। স্বাভাবিকভাবে এই শ্রেণী বৈষম্য কিতাবুল গ্রন্থে আলবেরুনি উল্লেখ করেছে। এর পাশাপাশি সমাজে আরও দুটা শ্রেণী, এই চতুর্বর্ণ গোষ্ঠীর বাইরে আরও দুটা শ্রেণীর কথা আলবেরুনির লেখা গ্রন্থ থেকে জানা যায়। একটা হচ্ছে অন্তজ শ্রেণী আর একটা হচ্ছে অচ্যুত শ্রেণী। অন্তজ শ্রেণী মূলত সব থেকে অবহেলিত এবং দরিদ্রতম শ্রেণী হিসাবে এরা ছিল। জঞ্জাল, এরা ছিল মূলত এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তো এটাই গেল আমাদের তৎকালীন সময়ের সামাজিক অবস্থার একটা দিক। এর পাশাপাশি কিতাবুল হিন্দ গ্রন্থে উল্লেখ আছে যে এই ব্রাহ্মণ শ্রেণীদের জীবনযাত্রার চারটা স্তর বা আশ্রমের কথা তিনি উল্লেখ করেছে। আসলে আশ্রম বলতে আশ্রয়কে বুঝেছে। এই ব্রাহ্মণ শ্রেণীর জীবনের চারটা স্তর ছিল একত্রে, যেগুলোকে আমরা চতুরাশ্রম বলে থাকি। এই চতুরাশ্রম ব্যবস্থার প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তো আমরা আলোচনা করি এই জায়গাটা। ব্রহ্মচর্য মূলত শুরু হতো 8 থেকে 25 বছর বয়সে। এই সময় তারা গুরুগৃহে থাকতো। সেখান থেকে বেদ উপনিষদ সহ বিভিন্ন গ্রন্থ পাঠ করত এবং তাদের চারিত্রিক দৃঢ়তা এই সময় প্রকাশিত হতো। অর্থাৎ গুরুগৃহে থেকে গুরুর আদর্শ এবং চিন্তাধারার দ্বারা অনুপ্রাণিত হওয়ার পথ এই ব্রহ্মচর্য আশ্রমের মধ্য দিয়েই পেত। নেক্সট হচ্ছে গার্হস্থ্য। 25 থেকে মোটামুটি 60 বছর বয়স পর্যন্ত এই পর্বটা ছিল গার্হস্থ্য। এই সময় তারা বিবাহ করে সংসার ধর্ম প্রতিপালন করত এবং তারপরে আসতো বানপ্রস্থ। 60 বছর থেকে মোটামুটি 75 বছর এই সময়কালটাকে বানপ্রস্থ বলা হতো। এই সময় সন্তানদের হাতে তারা পারিবারিক জীবনের দায়িত্ব দিয়ে অনেকটা তারা ঈশ্বর চিন্তায় নিজেদেরকে অতিবাহিত করত এবং আস্তে আস্তে সাংসারিক বন্ধনটাকে তারা ত্যাগ করতে থাকতো। সর্বশেষে আসতো সন্ন্যাস। এটা 75 থেকে পরবর্তী জীবন পর্যন্ত, একবারে জীবনের শেষ দিন পর্যন্ত এই সময়কালটা ছিল। এই সন্ন্যাস অর্থাৎ এই সময় তারা সংসার জীবন সম্পূর্ণভাবে ত্যাগ করে নির্জনে, সেটা বনের ধারে বা পাহাড়ের অঞ্চলের কাছে তারা নির্জনে তারা জীবন অতিবাহিত করত এবং ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে জীবনটাকে সেইখানে তাদের সমাপ্তি ঘটত। এই পর্যায়টাকে লক্ষ্য করা যায় সন্ন্যাস ধর্মে। তো আমরা দেখলাম এটা হচ্ছে সামাজিক অবস্থা। এর পাশাপাশি তৎকালীন সময়ের আরেকটা বড় দিক ছিল সতীদাহ প্রথা। দেখো, আমরা দেখলাম যে এই সময়
বয়স্ক মানুষদের সাথে কম বয়সী মেয়েদের বিবাহ হতো। স্বাভাবিকভাবে দেখা যেত মূলত ব্রাহ্মণ সমাজের মধ্যে বহুবিবাহ প্রচলিত থাকায় বহুবিবাহ প্রচলিত ছিল, এবং এই বহুবিবাহিত প্রচলিত থাকার জন্য আমরা দেখতো যে অনেকে কম বয়সে তারা বৈধব্যকালীন জীবন যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হতো। স্বাভাবিকভাবে স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে দুটোর মধ্যে একটা পথ অবলম্বন করতে হতো। একটা হচ্ছে সারা জীবন তাকে বৈধব্যকালীন জীবন যন্ত্রণার মধ্যে থাকতে হতো, আর না হলে সতী হয়ে তারা অগ্নিকুণ্ডে চিতার সাথেই স্বামীর সমরণে অংশীদার হতে হতো। স্বাভাবিকভাবে দেখা যায় বৈধব্যকালীন জীবন যন্ত্রণায় এত কঠোর এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে এবং এত সমাজ তাকে নিকৃষ্টভাবে দেখত যে তৎকালীন সময়ে যারা বিধবা হয়ে যেত তারা এই বৈধব্যকালীন জীবন যন্ত্রণা থেকে নিজেদের মুক্তি পাওয়ার জন্য তারা শেষ পর্যন্ত সতী হতেই বাধ্য হতো। এটা ছিল তৎকালীন সময়ে সতীদাহ প্রথা। এর পাশাপাশি আমরা দেখব যে তৎকালীন সময়ে সামাজিক ব্যবস্থার আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল তো আমরা এরপরে যেটা দেখব যে তৎকালীন সময়ে অন্ত্যেষ্টি প্রথা কেমন ছিল। আমরা দেখব বরণী উল্লেখ করেছে এই সময় মৃতদেহকে খোলা আকাশের মধ্যে শায়িত করে রাখা হতো। পরবর্তী পর্বে বাসুদেব নারায়ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং তিনি শেষ পর্যন্ত বিধান দিয়েছিল যে মৃতদেহকে দাহ করার তিনি বিধান দেয়। আসলে হিন্দুরা বিশ্বাস করতো যে সব কুণ্ডের মধ্য দিয়ে যে ধূম্র বা ধোঁয়া, সেটা মৃতদেহের যে ধূম্র বা ধোঁয়া সেটা সরাসরি স্বর্গে পৌঁছায়। আলবেরুনি যখন ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হয়েছিল সেটা তার ভাষা। আসলে ভারতীয়দের মধ্যে মূলত সংস্কৃত ভাষায় বেশি প্রচলন ছিল, তার পাশাপাশি পালি, প্রাকৃত এই সমস্ত ভাষাগুলোও তারা ব্যবহার করত। এদিকে তিনি হিব্রু বা সিরীয় বা আরবীয় ভাষা থেকে সংস্কৃতটাকে একটা সমৃদ্ধ ভাষা বলে উল্লেখ করেছে, এবং সুতরাং তিনি বলেছে যে সংস্কৃত ভাষা শেখা এতটা সহজ নয়, এতটা শেখা। তিনি ভারতীয়দের বর্ণমালা উল্লেখ বাম দিক থেকে ডান দিকে লিখত, আবার পরের লাইনে বাম দিক থেকে ডান দিকে লিখত। এক্ষেত্রে বিভিন্ন বর্ণমালার তিনি উল্লেখ করেছে, এবং তার পাশাপাশি তার লেখা গ্রন্থ থেকে জানা যায় যে উত্তর ভারতবর্ষের লোকেরা লেখার ক্ষেত্রে মূলত গাছের ছালকে তারা ব্যবহার করত, যাকে তারা ভুর্জ বলতো। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছে যে দক্ষিণ ভারতবর্ষের লোকেরা গাছের ছাল পরিবর্তে তারা তাল পাতাতে লিখত দক্ষিণ ভারতবর্ষের লোকেরা। আমরা দেখব যে উত্তর ভারতবর্ষের যে সমস্ত গ্রন্থগুলো রচনা করা হয়েছে সেগুলো সব ভুর্জ বা গাছের ছালের। আবার দক্ষিণ ভারতবর্ষের যে সমস্ত তামিল সাহিত্যগুলি রচনা করা হয়েছে যেমন মণিমেগলাই, শিল্পাদিকরম, এই সমস্ত গ্রন্থগুলো সব তালপাতাতে লেখা হয়েছে, এবং এই ভুর্জ বা তালপাতা এইগুলোতে তারা ভালো কাপড় দিয়ে তারা সেটাকে সংরক্ষণ করত এবং সেটাকে তারা পুঁথি বলতো। তাই সেটাকে ভারতবর্ষের তৎকালীন সময়ে আমরা দেখব যে বিভিন্ন ভাষার পাশাপাশি অনুপ্রাণিত করেছিল, সেটা হচ্ছে ভারতবর্ষের জ্যোতির্বিদ্যা। আসলে এখান থেকে তিনি বরাহমিহির, ব্রহ্মগুপ্তের বিভিন্ন গ্রন্থ পাঠ করে তৎকালীন সময়ে ভারতবর্ষের যে চিন্তাভাবনা, যে ধারণা এবং আর্যভট্টের বিভিন্ন গাণিতিক দিক এগুলোকে তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। আলবেরুনি এবং তার কিতাবুল হিন্দ গ্রন্থের নিরিখে তৎকালীন ভারতবর্ষের সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক জীবনের একটা প্রতিচ্ছবি পাওয়া যায়। মূলত প্রায় 10 শতাব্দী নাগাদ ভারতবর্ষের ইতিহাস রচনার একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিচিত, যেটা পরবর্তীকালে ইউরোপীয় ঐতিহাসিকদেরকে অনুপ্রাণিত করেছিল এবং আরবীয় ও ইউরোপীয় ঐতিহাসিকরা এর দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল, এবং বিজ্ঞানীরা তার চিন্তাধারার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। তাই সর্বশেষ আমরা বলতে পারি আলবেরুনি এবং তার কিতাবুল হিন্দ গ্রন্থের নিরিখে আমরা বলতে পারি দ্য ইউনিভার্সাল জিনিয়াস হু লিভ দ্য 1000 years
অ্যাগো ইন সেন্ট্রাল এশিয়া। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানেই আমাদের পরবর্তী ক্লাসে আমরা মার্কো পোলোকে নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।